প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে শতকরা সংযুতি থেকে কোনো একটা যৌগের আণবিক সংকেত নির্ণয় করা যায়। আমরা দেখে এসেছিলাম যে আমরা প্রথমে স্থূল সংকেতটা বের করে নিই, এরপরে এন এর মানের সাপেক্ষে আমরা তার আণবিক সংকেতটাকে ফাইনালাইজ করি। আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ নিয়ে। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমে এই রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণের আমরা কিছু সংজ্ঞা দেখে নেব, যাতে করে আমাদের টপিকটা বুঝতে অনেক সহজ হয়। প্রথমে আমি দেখাচ্ছি রাসায়নিক পরিবর্তন কাকে বলে। যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। আমি একদম প্রথম চ্যাপ্টারে তোমাদেরকে দেখিয়ে এসেছিলাম যে রাসায়নিক পরিবর্তনের ফলে কিভাবে আমাদের লোহায় মরিচা পড়ে, কিংবা কিভাবে মোমে যখন আমরা আগুন ধরাই মানে মোম জ্বালাই, সেক্ষেত্রে মোম পুড়ে গিয়ে অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প এবং বিভিন্ন শক্তি সৃষ্টি করে। তো সেগুলো ছিল রাসায়নিক পরিবর্তন, যেখানে কোনো একটা পদার্থে এমন পরিবর্তন ঘটবে যাতে তার নিজের ধর্ম এবং বৈশিষ্ট্য হারিয়ে অন্য কোনো নতুন ধর্ম এবং বৈশিষ্ট্যের সৃষ্টি হবে। এরপরে আমরা দেখে নেই যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলছে। যেই প্রক্রিয়াটাতে এই রাসায়নিক পরিবর্তনটা ঘটে সেই প্রক্রিয়াটাকে বলা হয় রসায়নের ভাষায় রাসায়নিক বিক্রিয়া। আর এই রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণটা ব্যবহার করা হয় সেই সমীকরণকে আমরা বলি রাসায়নিক সমীকরণ। যেমন আমরা সবাই জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস পরস্পরের সংস্পর্শে এলে পানি উৎপন্ন হয়। এই ঘটনাটা হচ্ছে কি একটা রাসায়নিক বিক্রিয়া। যখন আমরা এটাকে তাদের মৌলের বিভিন্ন ধরনের প্রতীক, সংকেত এবং সমান চিহ্ন বা তীর চিহ্ন সহ তাদের মোটামুটি যে মোল সংখ্যাটা সেটা সহ সুনির্দিষ্টভাবে এবং সঠিকভাবে উপস্থাপন করব, তখনই সেটা কিন্তু হবে রাসায়নিক সমীকরণ। এরপরে আমরা দেখে নিচ্ছি যে রাসায়নিক সমীকরণকে প্রকাশ করার জন্য একটু আগে যেটা বলছিলাম যে প্রতীকের প্রয়োজন হতে পারে, সংকেত এবং নানা রকম চিহ্ন প্রয়োজন হয়। আমরা একটু পরে যখন উদাহরণগুলো দেখব তখনই এই চিহ্নগুলো বা এই প্রতীক সংকেতগুলো দেখতে পাবো। আরো দুটি সংজ্ঞা, একটা হচ্ছে বিক্রিয়ক এবং আরেকটা হচ্ছে উৎপাদের সংজ্ঞা। যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় সেই সকল পদার্থকে বলা হয় বিক্রিয়ক। আর বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট যে সকল পদার্থ উৎপন্ন হয় সেই সকল পদার্থকে বলা হয় উৎপাদ। যেমন এখানে যদি আমি একটা বিক্রিয়া দেখাই, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন এরা মিলিত হয়ে পানি উৎপন্ন করে, তাহলে এই বিক্রিয়াটাতে, এই রাসায়নিক বিক্রিয়াটাতে এই হাইড্রোজেন এবং অক্সিজেন এরা হচ্ছে কি? এরা হচ্ছে বিক্রিয়ক। যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা হচ্ছে বিক্রিয়ক, অর্থাৎ যাদেরকে দিয়ে আমি রাসায়নিক বিক্রিয়াটা শুরু করি। আর এই বিক্রিয়ার ফলে যে উৎপন্ন হয় তাকে বলা হয় উৎপাদ। তাহলে এই জিনিসটা আমাদের সবসময় কাজে লাগবে। সবসময় মনে রাখবে যে বিক্রিয়ক কিংবা উৎপাদ এক বা একাধিক হতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বিক্রিয়ক বিক্রিয়া করে একটি উৎপাদ সৃষ্টি করেছে। কখনো কখনো তুমি দেখবে যে একটি বিক্রিয়ক থেকেও দুটি উৎপাদ পাওয়া সম্ভব, আবার দুটি বিক্রিয়ক থেকে দুটি উৎপাদ পাওয়াও সম্ভব। এবার আমরা এই যে রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম রয়েছে সেগুলো দেখি। প্রথম নিয়মটা হচ্ছে যে আমরা গণিতে যেমন সমীকরণের মাঝে একটা সমান চিহ্ন ব্যবহার করি, তেমনি রসায়নে আমরা বিক্রিয়ার বিক্রিয়ককে বাম পাশে রাখি এবং উৎপাদকে ডান পাশে রেখে তাদের মাঝে একটা সমান চিহ্ন ব্যবহার করা হয়। সমান চিহ্নের পরিবর্তে আমরা তীর চিহ্ন ব্যবহার করতে পারি। একটু পরেই আমরা দেখবো যে আমরা কখন সমান চিহ্ন ব্যবহার করব কিংবা কখন তীর চিহ্ন ব্যবহার করব। এখানে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে দুই অণু হাইড্রোজেন গ্যাস এবং এক অণু অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে দুই অণু পানি উৎপন্ন করছে। আবার এটাকেও আমরা সমান চিহ্ন দিয়ে দেখাতে পারি। এর পরবর্তীতে 2 নম্বর নিয়মে আমরা দেখতে পাবো যে বিক্রিয়ক সমূহ এবং উৎপাদ সমূহকে রাসায়নিক প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা হয়, এবং বিক্রিয়া একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ক সমূহের মাঝে যোগ চিহ্ন দিতে হয়, এবং একাধিক উৎপাদ থাকলে সেই উৎপাদ সমূহের মাঝে যোগ চিহ্ন দিতে হয়। খেয়াল করে দেখো, আগের উদাহরণটাই আমি দেখাচ্ছি। এখানে হাইড্রোজেন, অক্সিজেন কিংবা পানির ক্ষেত্রে তাদের রাসায়নিক সংকেতটা ব্যবহার করা হয়েছে, এবং রাসায়নিক সংকেত আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে দেখে এসেছি যে কিভাবে কোনো একটা যৌগের রাসায়নিক সংকেতটা সৃষ্টি হয়, কিভাবে আমরা মৌলের প্রতীকের মাধ্যমে বা পরমাণুর প্রতীকের মাধ্যমে তার রাসায়নিক সংকেতটা সৃষ্টি করতে পারি কিংবা অণুর সংকেতটা সৃষ্টি করতে পারি।
পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি বিক্রিয়ক রয়েছে এবং একাধিক বিক্রিয়ক থাকলে তাদের মাঝে যোগ চিহ্ন দিতে হবে, এটা আমাদের নিয়মেই বলা আছে। কখনো যদি উৎপাদক একাধিক হয় তাদের মাঝেও আমরা কিন্তু এই যোগ চিহ্নটা ব্যবহার করব। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক সমীকরণের সমতাকরণ করা হয়। তাহলে আমাদের জানতে হবে যে সমতাকরণ আমরা কাকে বলি। যে প্রক্রিয়ায় সমীকরণের বাম পাশে বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং ডান পাশের ওই একই মৌলের সংখ্যা পরস্পর সমান করা হয়, অর্থাৎ একই মৌলের পরমাণুর সংখ্যাটা তোমরা একটু খেয়াল করবে সমান করা হয়, সেই প্রক্রিয়াকে আমরা রাসায়নিক সমীকরণের সমতা বলে থাকি। এখানে খেয়াল করে দেখো যে এখানে সমতা করা হয়েছে, তারপরে এইভাবে লেখা হয়েছে, কিন্তু সমতা করার পূর্বে তাদের অবস্থাটা কিরকম ছিল। তুমি যদি প্রথমকার অবস্থাটা লক্ষ্য করো যে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে H2O। আমি তাদের ভৌত অবস্থা এখন উল্লেখ করছি না, কিন্তু আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস হিসেবে বিক্রিয়া করে তরল পানি উৎপন্ন করে। এবার খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেন পরমাণু রয়েছে দুটি, এখানে হাইড্রোজেন পরমাণু রয়েছে কয়টি? দুটি। তার মানে হাইড্রোজেন পরমাণু নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু এখানে অক্সিজেন পরমাণু রয়েছে দুটি আর এইখানে অক্সিজেন পরমাণু রয়েছে একটি। তার মানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সমতাকরণ করতে হবে। কিভাবে সেটা আমরা করব? বাম পাশে বিক্রিয়কে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দুটি অক্সিজেন পরমাণু রয়েছে, ডান পাশেও এই যৌগটাতে আমরা কোনো না কোনোভাবে দুটো অক্সিজেন পরমাণু সৃষ্টি করার চেষ্টা করব। এটা আমরা কিভাবে করতে পারি? আমরা যদি খেয়াল করো সামনে একটা 2 দিয়ে দেই তাহলে কি 2 অণু পানি বোঝায়, আর 2 অণু পানি বোঝালে এখানে কয়টা হাইড্রোজেন? খেয়াল করে দেখো 2 দুগুণে 4টি হাইড্রোজেন পরমাণু এবং 2 একে 2 মানে 2টি অক্সিজেন পরমাণু রয়েছে। তার মানে অক্সিজেনের সংখ্যাটা তো আমাদের মিলে গেল, কিন্তু এখানে আমার এখন হাইড্রোজেনের সংখ্যাটা বেড়ে গেল। এখানে হাইড্রোজেন পরমাণু হয়ে গেল কটি? 4টি। আবার একটু আগে তুমি দেখে এসেছো এখানে হাইড্রোজেন পরমাণু ছিল কয়টি? 2টি। তাহলে এইখানে যদি আমি 2 দিয়ে দেই তাহলে খেয়াল করো তো এখানেও হাইড্রোজেন পরমাণু হচ্ছে কতটি? 4টি। তার মানে আমরা 4টি হাইড্রোজেন পরমাণু বিক্রিয়ার বাম পাশে মানে বিক্রিয়কে এবং উৎপাদেও আমরা দেখতে পাচ্ছি 4টি হাইড্রোজেন পরমাণু। আবার এখানে খেয়াল করো যে এখানে অক্সিজেন পরমাণু রয়েছে 2টি, এখানেও অক্সিজেন পরমাণু রয়েছে 2টি। এবং এত কিছুর ফলে তুমি যে জিনিসটা পেলে, আমি এই জিনিসগুলো মুছে দিই একটু, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে কিভাবে আমরা সমতাটা করে ফেললাম। এই দেখো এই বিক্রিয়াটাই আমরা এখানে লিখে রাখছি যে আমরা কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে বাম পাশের মানে বিক্রিয়কের যে বিভিন্ন মৌলগুলো রয়েছে তাদের পরমাণুর সংখ্যা এবং ডান পাশে উৎপাদে যে মৌলগুলো রয়েছে তাদের পরমাণুর সংখ্যাও পরস্পর সমান করতে হবে। এটাকে আমরা বলছি সমতাকরণ। এরপরে 4 নম্বর নিয়মে আমি দেখতে পাচ্ছি যে কখনো কখনো বিক্রিয়ার সমতা না করে বিক্রিয়া দেখানো হয়, তখন সমান চিহ্ন না দিয়ে অবশ্যই তীর চিহ্ন ব্যবহার করব। এখানে লক্ষ্য করে দেখো যে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে, কিন্তু খেয়াল করে দেখো এটা কিন্তু সমতা করা নয়, কারণ সমতাকৃত বিক্রিয়া তুমি একটু আগে দেখে এসেছো যে এখানে 2 থাকবে এবং এখানে 2 মোল থাকবে। তাহলে যখন কোনো বিক্রিয়া সমতা করা হবে না বা সমতা করা থাকবে না সেটা প্রকাশ করতে আমরা কিন্তু সমান চিহ্ন ব্যবহার করব না, আমরা তীর চিহ্ন ব্যবহার করব। আর যখন কোনো একটা বিক্রিয়াকে আমরা আমরা আগের স্লাইডটাতে আরেকবার চলে যাই, যখন কোনো একটা বিক্রিয়া আমাদের সমতাকৃত থাকবে, সমতা করা থাকবে, সেখানে আমরা সমান চিহ্ন দিতে পারি কিংবা তীর চিহ্ন দিতে পারি। কারণ একটু আগের উদাহরণেই তুমি দেখে এসেছো যে 2H2 + O2 = 2H2O, এটা যেমন সঠিক, আবার 2H2 + O2 2H2O দুইটাই কিন্তু সমতাকৃত বিক্রিয়া, এবং সমতাকৃত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সমান চিহ্ন দিয়েও করতে পারি আবার তীর চিহ্ন দিয়েও করতে পারি, দুটোই সঠিক। কিন্তু যেখানে বিক্রিয়াটা সমতাকৃত নয়, যেমন উপরের উদাহরণটা এই যে এটা H2O2 আর H2O, এটা কিন্তু সমতা করা হয়নি, কারণ সমতা করলে এখানে 2 চলে আসতো, এখানে 2 চলে আসতো। যেহেতু এটা সমতা করা নয় সেহেতু এটা আমরা কি অবশ্যই তীর চিহ্ন ব্যবহার করব। খেয়াল করে দেখো এখানে তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে তুমি যদি সমান চিহ্ন ব্যবহার করো সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসলাম, সেটা কি? সেটা হচ্ছে যে যখন কোনো বিক্রিয়া সমতাকৃত অবস্থায় থাকবে সেখানে আমি সমান চিহ্ন দিতে পারি, আবার সেখানে আমি তীর চিহ্ন দিতে পারি। কিন্তু যখন সমতাকৃত অবস্থায় থাকবে না তখন সেখানে আমরা কখনোই সমান চিহ্ন দেব না, আমরা শুধুমাত্র তীর চিহ্ন ব্যবহার করব।
এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থাটাকে উল্লেখ করে রাসায়নিক সমীকরণ লেখা হয় এবং বিক্রিয়ক আর উৎপাদের ভৌত অবস্থা পদার্থের ডান পাশে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর মধ্যে প্রকাশ করা হয়। খেয়াল করে দেখবে যে আমরা গ্যাসীয় পদার্থগুলোর ক্ষেত্রে কঠিন থেকে শুরু করি। কঠিন পদার্থগুলোকে ইংরেজিতে সলিড বলা হয় এবং সেই সলিডের এস কে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখব, তাহলে আমি বুঝে যাব যে এই পদার্থটা হচ্ছে কঠিন বা এই যৌগটা হচ্ছে বা মৌলটা হচ্ছে কঠিন। তরলের ক্ষেত্রে লিকুইড এল দিয়ে, স্মল এল দিয়ে অবশ্যই, এসটাও স্মল এস, এলটাও কি স্মল এল, অর্থাৎ আমরা স্মল লেটার ব্যবহার করব। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা স্মল জি ব্যবহার করব এবং সবশেষে জলীয় দ্রবণ বোঝাতে আমরা অ্যাকোয়াস সলিউশন কথাটা সংক্ষেপে একিউ দিয়ে প্রকাশ করি। অর্থাৎ সামনে বিভিন্ন চ্যাপ্টারে কিংবা এর আগের কোনো চ্যাপ্টারে তোমরা দেখে এসেছো যে কোনো একটা যৌগের পাশে একিউ চিহ্নটা রয়েছে, যেটা বোঝায় হচ্ছে অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণ। তাহলে এরকম একটা উদাহরণ আমরা লক্ষ্য করি। হ্যাঁ, আমরা আগের পানির উদাহরণটাই খেয়াল করছি। এখানে দুই অণু হাইড্রোজেন গ্যাস, দুই অণু অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? এখানে দুই অণু পানি উৎপন্ন করছে, যেটা হচ্ছে তরল। তাহলে দুই অণু হাইড্রোজেন গ্যাস এবং এক অণু অক্সিজেন গ্যাস কিভাবে বুঝলাম? তাদের পাশে ফার্স্ট ব্র্যাকেটে জি দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর এইখানে এটা যে তরল কিভাবে বুঝলাম? তার ডান পাশে এল দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে কোনো একটা সমীকরণ লেখার তুমি এরকম ভৌত অবস্থা সহ উল্লেখ করবে। এতে করে তোমার মধ্যে কোনো কনফিউশন ক্রিয়েট হবে না এবং যেই টিচার খাতা কাটবেন বা যাকে তুমি বোঝাবে তার মধ্যেও কোনো কনফিউশনের সৃষ্টি হবে না। এবার আমরা আরেকটা শেষ নিয়ম দেখব। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো বিক্রিয়াতে কতটুকু তাপ উৎপন্ন হয় বা কতটুকু তাপ শোষিত হয় তা যদি আমি সমীকরণে দেখাতে চাই, তখন আমাকে অতিরিক্ত একটা অংশ দেখাতে হয়। কি সেটা? এই রাসায়নিক বিক্রিয়াটাকে অবশ্যই আমাকে সমতা করতে হবে। যেই সকল বিক্রিয়ায় আমি তাপের উৎপাদন কিংবা তাপের শোষণের পরিমাণটা দেখাতে চাচ্ছি, সেখানে কিন্তু রাসায়নিক সমীকরণটাকে আমরা অবশ্যই সমতা করে দেখাবো, মানে রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা সমতা করে দেখাবো। আর সমতাকরণ কি তুমি একটু আগেই জেনেছো। এবং বিক্রিয়ক আর উৎপাদের ভৌত অবস্থাগুলো উল্লেখ করব, অর্থাৎ সেটা কঠিন, তরল নাকি গ্যাসীয় অবস্থা নাকি জলীয় অবস্থা, এগুলো আমরা উল্লেখ করব। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস উল্লেখ করা হয়, এখানে তাপের পরিমাণটা লিখে দেওয়া হয়। উদাহরণে খেয়াল করি আমরা, এখানে দেখানো হচ্ছে যে 1 মোল হাইড্রোজেন গ্যাস হাফ মোল অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 1 মোল তরল পানি উৎপন্ন করছে। এখানে খেয়াল করে দেখো যে এটা কিন্তু একটা সমতাকৃত বিক্রিয়া। ভাইয়া কিভাবে সমতাকৃত? খেয়াল করে দেখো, আমাদের এর আগের বিক্রিয়াটা ছিল কি 2H2 1O2 আর 2H2O। এবার আমি পুরো বিক্রিয়াটাকে যদি 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে এখানকার 2টা চলে গিয়ে 1 হবে, এখানকার 1টা গিয়ে হাফ আর এখানকার 2টা গিয়ে 1। এবং কেন আমি এভাবে লিখছি? এভাবে লেখার কারণটা হচ্ছে যে যখন 1 মোল হাইড্রোজেন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন মানে হাফ মোল অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে 1 মোল পানি উৎপন্ন করে, তখন ডেল এইচ এর মানটা হয় -286 কিলোজুল পার মোল। অর্থাৎ এই বিক্রিয়াটাতে 286 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়। ঠিক আছে? তাহলে যখনই আমরা এরকম তাপের উৎপাদন যখন ঘটবে, তখনই ডেল এইচ এর চিহ্নটা হবে ঋণাত্মক, আর যখন তাপের শোষণ ঘটবে এই চিহ্নটা হয়ে যাবে ধনাত্মক। তো যখন আমরা এরকম তাপ দেখাবো, তখনই তোমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যাতে কি করতে পারি, সমতাকৃত বিক্রিয়া দেখাতে পারি। অবশ্যই সমতাকৃত বিক্রিয়া দেখাবে এবং সেখানে পদার্থগুলোর ভৌত অবস্থা উল্লেখ করবে, সেখানে বিক্রিয়ক এবং উৎপাদে যারাই আছে না কেন, এবং তাপের পরিমাণটা উল্লেখ করবে। এখানে আমি ডেল এইচ দিয়ে প্রকাশ করেছি, তুমি তাপটাকে যোগ করে দিতে পারো। যেহেতু এই 286 কিলোজুলটা এই তাপটা উৎপন্ন হচ্ছে, এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো। আমি একটু নিচের লাইনে লিখে দেখাই। এখানে H2 1 মোল, সেটা গ্যাস অবস্থায়, এবং হাফ মোল অক্সিজেন গ্যাস, এরা যখন বিক্রিয়া করার পরে 1 মোল পানি উৎপন্ন করে এবং তার সাথে সাথে 286 কিলোজুল তাপ উৎপন্ন হয়ে যায়। তুমি এইভাবে আলাদা করে ডেল এইচ দিয়ে প্রকাশ করতে পারো। ডেল এইচ দিয়ে যখন তুমি প্রকাশ করবে, যেহেতু এখানে তাপের উৎপাদন ঘটছে, এইখানে ঋণাত্মক চিহ্ন হবে ডেল এইচ দিয়ে প্রকাশ করলে, আর তাপের শোষণ ঘটলে এখানে ধনাত্মক হতো। তাহলে ভাই আপনি পরের লাইনটাতে এখানে যোগ দিয়ে কেন লিখলেন? কারণ খেয়াল করে দেখো, এটা হচ্ছে বিক্রিয়ক, তাই তো?
হাইড্রোজেন এবং অক্সিজেন, তারা বিক্রিয়া করে পানি তো উৎপন্ন করছে, তার পাশাপাশি কাকে উৎপন্ন করছে? এই তাপটাকে উৎপন্ন করছে। এই জন্য এই তাপটাকে আমি যোগ চিহ্ন দিয়ে লিখে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের জিনিসপত্র আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতেও শিখবো, যে ডেল এইচ নিয়ে কিভাবে আমরা কাজ করতে হয়, তাপোৎপাদী এবং তাপহারী বা তাপ শোষী বিক্রিয়া কাদেরকে বলা হয়, এবং তাদের ক্ষেত্রে আমরা ডেল এইচ গুলো কিভাবে ব্যবহার করব, কিংবা ডেল এইচ এর পরিবর্তে আরো কি কিভাবে এই জিনিসগুলোকে উল্লেখ করা যেতে পারে। তো এই ছিল আমাদের রাসায়নিক সমীকরণ লেখার মূল নিয়মগুলো, যেগুলোর মাধ্যমে আমরা কি কোনো একটা রাসায়নিক সমীকরণকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো। পরবর্তী ভিডিও ক্লাসে আমি রাসায়নিক সমীকরণের সমতাকরণ নিয়ে একটা ক্লাস করাবো, যেখানে আমরা দেখব যে কোনো একটা যৌগ থেকে বা কোনো একটা বিক্রিয়ক বা একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে যখন উৎপাদগুলো উৎপন্ন করে, তাদের মাঝে যে সমতাকরণটা সেটা কিভাবে করা হয়। অর্থাৎ সমতাকরণেরও কিছু স্টেপ রয়েছে। আমরা যদি স্টেপগুলো ফলো করি তাহলে কোনো একটা বিক্রিয়া সমতা করতে আমাদের খুবই কম সময় লাগবে। আর যদি তুমি স্টেপ ফলো না করো, গুনে গুনে করতে চাও, সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ হবে বিষয়টা। এবং আমরা চাই না যে আমরা কোনো কিছু শিখতে বা কোনো কিছু করতে বেশি সময় লাগাই, কারণ পরীক্ষার হলে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়ে থাকে এবং ওই সময়ের মধ্যে আমাদেরকে সবকিছু করতে হবে। তাহলে আমরা যদি কোনো একটা কিছু এমনভাবে শিখতে পারি যাতে আমার পরীক্ষার হলে কম সময় লাগে, সেটাই কি আমাদের জন্য সর্বোৎকৃষ্ট হবে। তাহলে পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।